আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তো আজকে আমার আলোচনাটা থাকবে ইউএসপি 51 চ্যাপ্টার উপরে। মূলত দুইটা বিষয় আমরা এখানে হাইলাইটস করেছি, একটা হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল ইফেক্টিভনেস টেস্ট, আরেকটা হচ্ছে প্রিজারভেটিভ এফিকেসি টেস্ট। তো পুরো স্লাইড জুড়ে আমাদের এই বিষয়গুলো খুব সহজভাবে বোঝানো হয়েছে, আলোচনা করা হয়েছে। তো আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। ইন্ট্রোডাকশান যে বিষয়টা, সেটা হচ্ছে যে আসলে এটা মূল জিনিসটাই হচ্ছে যে একটা প্রিজারভেটিভ যে ইউজ করি তার এফিকেসিটা ইভালুয়েট করা। অর্থাৎ সে খুব ঠিকভাবে যে প্রিজারভেটিভটা আমি দিয়েছি আমার যে ওষুধের মধ্যে বা কসমেটিক যাই হোক, সে আসলে প্রপার প্রিজারভেটিভটা আমি দিয়েছি কিনা বা তার এফিকেসি ঠিক আছে কিনা, মূলত এগুলাই এই চ্যাপ্টারের মূল বিষয়। এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে মাইক্রোবায়াল যে যদি কোনো কন্টামিনেশন হয় তাহলে তো ওই প্রিজারভেটিভটা ওটা তো প্রিভেন্ট করে। ওই প্রিজারভেটিভের ওই এফিকেসিটা আছে কিনা সেটা দেখা, প্রোডাক্টের যে সেফটিনেস থাকে সেটাকে এনশিওর করা, এবং এই যে পারফরমেন্স প্রিজারভেটিভের পারফরমেন্স করতেছে কিনা এটাকে ভেরিফাই করা। এটাই হলো এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্য। তো এখন আমরা যেটা দেখব যে প্রিজারভেটিভটা কেন ইম্পর্টেন্ট, কেন প্রিজারভেটিভ ইম্পর্টেন্ট। আমাদের মনে অনেক কোশ্চেন আসতে পারে প্রিজারভেটিভটা কেন ইম্পর্টেন্ট। তো প্রথম কথা হচ্ছে যে ইনহিবিট মাইক্রোবিয়াল গ্রোথ। এক কথা বলেছি যে মাইক্রোবিয়াল গ্রোথকে সে কী করবে, বন্ধ করবে। প্রোডাক্টের যে স্টেবিলিটি থাকে সেটা কী করবে, মেনটেন করবে। তার শেলফ লাইফ পর্যন্ত তার এক্সটেন্ট যেটা থাকে সেটা এনশিওর করবে, এবং পেশেন্টের সেফটিটা সে প্রোটেক্ট করবে। তাহলে এই যে আমি বললাম যে ব্যাকটেরিয়ার গ্রোথকে ইনহিবিট করবে, তারপরে পেশেন্টের সেফটিকে প্রোটেক্ট করবে, সেটা কীভাবে। আমি যদি একটা এক্সাম্পল দেই, যদি মনে করেন যে কেন প্রিজারভেটিভটা আমরা দিই, আমরা এই কারণেই দিই যে ধরেন কেউ একজন চোখের ড্রপ কিনেছে, তাই না। তো চোখের ড্রপটা কিন্তু ডাক্তার লিখে দেয় যে সকালে ড্রপটা দেওয়ার জন্য অথবা রাতে দেওয়ার জন্য। তো সে বারবার কিন্তু একটা মুখ খুলতেছে, এবং ওই প্রোডাক্টটা কিন্তু এনভায়রনমেন্টের কন্ট্যাক্টে আসতেছে। তাহলে মানে সেই এনভায়রনমেন্ট থেকে মাইক্রো অর্গানিজমগুলো কী করে, ওই প্রোডাক্টটাকে ইনফেক্ট করতে পারে বা প্রোডাক্টটাকে কন্টামিনেট করতে পারে। এখন ওই ওষুধটা যদি মাইক্রো অর্গানিজম দ্বারা কন্টামিনেটেড হয়ে যায়, তাহলে যদি সেটা আবার চোখে দেয়, তাহলে কি সেটা চোখে যে সমস্যা, সেই সমস্যাটাকে কি সে সলভ করবে, নাকি সমস্যাটাকে আরও বাড়িয়ে দিবে না। তো এই ধরনের কারণে প্রিজারভেটিভগুলা প্রোডাক্টের মধ্যে ইউজ করা হয়। ঠিক আছে, এখন কি কি প্রোডাক্টে সাধারণত ইউজ করা হয় সেগুলো একটা লিস্ট আছে। যেমন সেটা হতে পারে সিরাপ, সেটা হতে পারে ক্রিম, সেটা হতে পারে আই ড্রপ, সেটা হতে পারে লোশন। ঠিক আছে, এই জাতীয় প্রোডাক্টগুলোতে প্রিজারভেটিভ ইউজ করে থাকে। তা আমরা আসলে যে এই যে আমি প্রথম বললাম যে প্রিজারভেটিভ এফিকেসি টেস্ট বা অ্যান্টিমাইক্রোবিয়াল ইফেক্টিভনেস টেস্ট, এইটা প্রিন্সিপালটাই হচ্ছে এটা। এই দুই ধরনের টেস্টকে মূল প্রিন্সিপালটা হলো যে আমি খুব সহজভাবে যদি বলি যে আমি আমার যে এটিসিসি স্টেন থাকবে বা কালচার থাকবে তাকে আমি প্রোডাক্টের সাথে দিয়ে দিব, দিয়ে আমি একটা স্যাম্পল রেডি করব, এবং সেখান থেকে আমি ওই দিনের ব্যাকটেরিয়ার কাউন্টটা নিব, তারপরে 7 দিন পরে নিব, 14 দিন পরে নিব, 28 দিন পরে নিব। ঠিক আছে, ওখান থেকে স্যাম্পল নিয়ে আমরা কি করব, মিডিয়াতে করব, বসে দেখব আমাদের কাউন্টটা কি। দেখা গেছে যে প্রথম দিনে যদি আমার 1 লাখ ব্যাকটেরিয়া থাকে, তাহলে 7ম দিনে গিয়া সেটা কাউন্ট গিয়ে দাঁড়ালো 1 লাখ থেকে কমে
100-তে গিয়ে দাঁড়ালো। ঠিক আছে, 14 দিন পরে গিয়ে দেখলাম যে এটা আরো কমে গেল। ঠিক আছে, তো এই যে ব্যাকটেরিয়াটা মানে কমতেছে, ব্যাকটেরিয়ার সংখ্যাটা কি হচ্ছে, কমতেছে, এবং 28 দিন পরে গিয়ে সেটা বৃদ্ধি পাবে না। তাহলে মূল প্রিন্সিপাল অফ টেস্টটা কি, আমরা ব্যাকটেরিয়াকে ওখানে বা ইনোকুলামকে ওখানে ইনোকুলেট করে আমরা ওই প্রোডাক্টের স্যাম্পলটা বিভিন্ন রিজন থেকে ভিন্ন ভিন্ন ডেট মানে থাকবে, যেমন প্রথম দিন নিব, 7 দিন পরে নিব, 14 দিন পরে নিব, 28 দিন পরে নিব, স্যাম্পল আমরা প্লেটে বসাবো এবং টোটাল কাউন্ট দেখব, টোটাল ব্যাকটেরিয়া কাউন্ট দেখবো এবং টোটাল ইস্ট মোল্ড কাউন্ট দেখবো, যে আমার ইনিশিয়ালি কাউন্ট কত আছে, তারপরে কাউন্ট কত আছে। মূলত এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ দ্য টেস্ট। ঠিক আছে, টেস্টের মূল প্রিন্সিপাল। হ্যাঁ, এখন দেখবো যে আমরা যে এইটিসিসিগুলো ইউজ করি সেগুলো আসলে অবশ্যই কালচারগুলো এইটিসিসি হতে হবে। সাধারণত স্টেফিলোকক্কাস অরিয়াস, ইকোলাই, সিউডোমোনাস অ্যারোজিনোসা, ক্যান্ডিডা আলবিকান্স, অ্যাসপারজিলাস ব্রাসিলিয়েন্সিস। ঠিক আছে, এগুলো আমরা ইউজ করে থাকি। এখন আমরা ওই যে যে স্টেপগুলো যেন আমি আলোচনাই করেছি প্রিন্সিপালে, এখন এখানে আমার একটু আমার স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে সেটাই। ওই যে আলোচনা করেছি যে প্রপার আমরা একটা ইনোকুলাম তৈরি করব, যেখানে আমার এক 1 লক্ষ থেকে 6 লক্ষ মাইক্রোঅর্গানিজম থাকবে। সেই ইনোকুলামটা যখন প্রোডাক্টের মধ্যে দিব, দেওয়ার পরে সেখান থেকে আমরা কি করব, স্যাম্পল কালেক্ট করব। হ্যাঁ, আমাদের সেখানে ওই প্রোডাক্টের প্রিজারভেটিভও আছে, তাই না, সেই প্রোডাক্টটা দেবে। তখন ওই কালচারটা আমাদের 7 দিনে গিয়ে কত থাকে, 14 দিনে কত থাকে, বা 28 দিনে কী অবস্থা, এগুলো আমরা তখন ওই কাউন্টগুলো নিব। ঠিক আছে, এইভাবে আমরা কর্ম এখন এখানে আমরা দেখেছি যে লগ রিডাকশন কনসেপ্ট, না, এটাই লগ রিডাকশন কনসেপ্ট কিছু না, এটা হচ্ছে যে লগ 10 ইনিশিয়াল কাউন্ট, অর্থাৎ আমরা ওই যে প্রথম দিন যেদিন আমরা স্যাম্পলটি ব্রতের সাথে দিয়ে আমরা যে কাউন্টটা পাইলাম, যে মনে করলাম যে আমরা পাইলাম 1 লাখ প্রথম দিনে, পরে গিয়ে আমরা সেটা লগ 10 সার্ভাইভাল, যেটা মানে আমরা লগ মানে 14 দিন পরে, অর্থাৎ এটাকে সার্ভাইভাল মানে যেটাকে 3 লগ রিডাকশন বলে, মানে 14 দিন পরে যে কাউন্টটা সেটা আমরা এখানে দিলাম, যে সেখানে 100 পেলাম, লগ 10 100, তাহলে 3 লগ রিডাকশন হয়েছে। ঠিক আছে, অর্থাৎ কাউন্টটা আমার প্রথম যদি যেটা থাকে, কাউন্টটা আস্তে আস্তে কী হবে, ডিক্রিজ হতে থাকবে। ঠিক আছে, এটাই হচ্ছে প্রিজারভেটিভের এফিকেসিটা দেখা। এখানে আমরা যে কথাগুলো বলেছি যে 3 লগ রিডাকশান যে লেস দেন, হ্যাঁ, উইথিন 14, অর্থাৎ 14 দিনের মধ্যে এই আমার এটা কি কমতে থাকবে, এই 3 লগ রিডাকশান এই সিস্টেমে এটা কমতে থাকবে, কিন্তু 28 দিনের পরে গিয়ে এটা কি হবে, ব্যাকটেরিয়া কোনো মতে ব্যাকটেরিয়া বৃদ্ধি পাবে না। হ্যাঁ, এটাই। তারপর হচ্ছে যে এখানে আমরা খুব ইম্পর্ট্যান্ট জিনিস বলেছি যে ল্যাবরেটরিতে এই কাজটা করতে গেলে আমাদের নিউট্রালাইজার ইউজ করতে হবে। এখন এখানে একটু ঝামেলা আছে, এটা একটু আমি একটু প্যাচটা খুলে দিই। ঝামেলাটা কি, মানে অনেকে এটা বুঝতে পারে না যে অনেকে মনে করে যে নিউট্রালাইজার যদি আমি ইউজই করি তাহলে আমার এক প্রিজারভেটিভের মানে এফিকাসিটা আমি কীভাবে দেখব। এটা ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে যে যদি আমি ওই স্যাম্পলটা থেকে তো আমি কালেক্ট করলাম, মনে করো যে আমি ওই যে স্যাম্পল আমি ইনোকুলেট করেছি, তাই না, যে সিরাপটাতে বা ইয়াতে ইনোকুলেট করেছি ইনোকুলামকে, সেই সিরাপটা যখন আমি ওখান থেকে স্যাম্পল নেব, তার মানে কি ওখান থেকে স্যাম্পল নেওয়া মানে কি, ওখান থেকে কিন্তু প্রিজারভেটিভটাও কিন্তু চলে আসতেছে ওই স্যাম্পলের সাথে, তাই না। তো এখন ওটা তো ওই মানে 7 দিন পর্যন্ত তো ইনকিউবেশন আছে ওখানে, ওখানে তো প্রিজারভেটিভটা কাজ করতেছে, কিন্তু যখন আমি স্যাম্পলটা কালেক্ট করব ওই নির্দিষ্ট ডেট পরে যখন স্যাম্পলটা নিব, তখন অবশ্যই আমাকে নিউট্রালাইজার আমার যে ব্রথ থাকবে, টিপটন ব্রথ থাকবে, যার সাথে আমি ডাইলুট করব, সেখানে অবশ্যই আমি নিউট্রালাইজার দিয়ে নিব। দিয়ে নিলে কী হবে, তো ওই যে প্রিজারভেটিভটা সেটা কিন্তু তার অ্যাক্টিভিটি তখন থাকবে না, তখন আমরা
যে কাউন্টটা ছিল, তবে সিরাপে ওই মুহূর্তে যে কাউন্টটা ছিল ওই একজ্যাক্ট কাউন্টটাই আমরা লেটে বের করতে পারবো। ঠিক আছে? এবং অবশ্যই যে ইনকিউবেশন করব তার কন্ডিশনগুলো, ওই যে টেম্পারেচারগুলো 30 থেকে 35 ব্যাকটেরিয়া, ফাঙ্গাই ক্ষেত্রে 20 থেকে 25, সেটা ঠিক থাকতে হবে। এখন আমার ফেলুর কসেসটা কি হতে পারে? ফেলুর কসেস আমি কয়েকটা বলেছি এখানে, যেমন এখানে আছে ইনইফেক্টিভ প্রিজারভেটিভ, অর্থাৎ যে প্রিজারভেটিভ ইউজ করছে ওটা অত ইফেক্টিভ না, খুব নর্মাল, অথবা যে পরিমাণ প্রিজারভেটিভ দেওয়ার কথা ছিল সেই পরিমাণ প্রিজারভেটিভ দেওয়া হয় নাই, অথবা প্রোডাক্ট ফর্মুলেশনে কোনো সমস্যা থাকতে পারে। ঠিক আছে? বা আমি যখন নিউট্রালাইজেশন করেছি ওটা নিউট্রালাইজেশন হয় নাই, টিএসবি ব্রথের সাথে যে ডাইলুটের সাথে যে নিউট্রালাইজেশন করেছি সেটা হয় না। অনেক ক্ষেত্রে মাইক্রোওয়েল কী করে, ওই প্রিজারভেটিভের সাথে রেজিস্ট্যান্স হয়ে যায়। ঠিক আছে? এরকম জিনিস হয়, মানে মাইক্রো অর্গানিজমই ওইটার সাথে রেজিস্ট্যান্ট হয়ে যায়। যদি সে একবার রেজিস্ট্যান্সই শো করে তাহলে তো ওই প্রিজারভেটিভ আর ওই মাইক্রোবকে কী করতে পারবে না, ইয়ে করতে পারবে না, তার বৃদ্ধিটাকে আর সে কোনো ইমপ্যাক্ট রাখতে পারবে না তার বৃদ্ধির ক্ষেত্রে, তাকে কমাতে পারবে না বা ঠিক আছে? অর্থাৎ মাইক্রোব তার উপরে কী করবে, খবরদারি করবে। হ্যাঁ, তা মাইক্রোবায়াল বিষয়টা সেখানে রেজিস্ট্যান্স হয়ে যাবে। তো এখানে কনক্লুশন তেমন কিছুই নেই। কনক্লুশনে আমি ছোট্ট করে বলেছি যে এই 51 চ্যাপ্টারের মূল জিনিসটাই হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল ইফেক্টিভনেসটা দেখা এবং প্রিজারভেটিভের যে পারফরমেন্স সেটাকে অ্যানালাইসিস করা। হ্যাঁ, এটাই। থ্যাংক ইউ, ধন্যবাদ। তো এই যে ভিডিওটা দেখেন, এটা কত গুরুত্বপূর্ণ, তাই না? একজন মাইক্রোবায়োলজিস্ট কত গুরুত্বপূর্ণ একটা কাজ। আমার প্রোডাক্টটা সেফ আছে কিনা, বা এখানে প্রিজারভেটিভ আমার প্রোডাক্টে কাজ করতেছে কিনা, একটি মাইক্রোবায়োলজিস্ট কিন্তু সেই এফিকেসিটা ঠিক আছে কিনা সে কিন্তু এটা বের করে, ল্যাবে কাজ করে, বা সে দিন রাত পরিশ্রম করে এই প্রোডাক্টের এফিকেসি ঠিক আছে কিনা, প্রোডাক্টের কোয়ালিটি ঠিক আছে কিনা। অর্থাৎ একটা প্রোডাক্টের কোয়ালিটি বিষয়ে একজন মাইক্রোবায়োলজিস্টের কী পরিমাণ কনসার্ন থাকে। হ্যাঁ, তো আর আরেকটা খুশির খবর হচ্ছে যে আমাদের ফার্মা মাইক্রোবায়োলজিস্ট ফাউন্ডেশন মোটামুটি সরকারি পর্যায়ে তার যাত্রা শুরু করতে যাচ্ছে। তো এটা খুবই খুশির খবর। তো অনেক অনেক ম্যাক্সিমাম মাইক্রোবায়োলজিস্টরাই ফার্মা মাইক্রোবায়োলজি ফাউন্ডেশনের আন্ডারে রেজিস্ট্রেশন কমপ্লিট করেছে। যারা এখনও বাকি আছে তারা যে কী বুঝে বাকি আছে সেটা আমার মাথায় ধরে না, কিন্তু অ্যাজ এ মাইক্রোবায়োলজিস্ট হিসেবে একটা প্রফেশনাল একটা প্ল্যাটফর্মের সাথে যদি সবাই থাকি তাহলে কিন্তু আমাদের কেরিয়ারটা অনেক স্মুথ হবে। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমি এই ধরনের ভিডিও আরও নিয়ে আসবো। আমার একটাই উদ্দেশ্য যে মাইক্রোবায়োলজিস্টরা নীরবে অনেক কাজ করে, বা অনেক কোয়ালিটি নিয়ে, তারপর একটা কোয়ালিটি নিয়ে অনেক ভাবে। হ্যাঁ, তাদের মানে একটা প্রোডাক্টের কত ব্যাপারগুলা আছে। হ্যাঁ, প্রোডাক্টটা মার্কেটে যখন আসে, প্রোডাক্টে একটা নির্দিষ্ট শেলফ লাইফ পর্যন্ত প্রোডাক্টটা মার্কেটে কী অবস্থায় থাকে, এই টোটাল যে সময়টাতে একজন মাইক্রোবায়োলজিস্টের অক্লান্ত পরিশ্রম থাকে। হ্যাঁ, তো সেগুলো আসলে জানানো কেউ নাই। তো আমি চেষ্টা করছি যে এই যে ভিডিওগুলোর মাধ্যমে এইগুলো, এই ধরনের মেসেজগুলো যাতে মানুষ বুঝতে পারে যে আমরাও মাইক্রোবায়োলজিস্টরাও মানে একটা ফার্মাসিউটিক্যাল ড্রাগ মার্কেটে আসার আগে কী পরিমাণ একজন মাইক্রোবায়োলজিস্ট কতটা পরিশ্রম করে। হ্যাঁ, সে বিষয়টা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন।